হ্যালো ক্লাস 12। আমরা আগে ভিডিওতে এই ইতিহাস প্রসিদ্ধ জায়গাগুলির নাম, স্থাপত্যের নাম এবং মানুষদের নাম সম্পর্কে আলোচনা করলাম। আমরা এবার দেখব কবি কবিতাটিতে কি বলতে চেয়েছেন। কবি বলছেন এই যে 7 দরজা বিশিষ্ট থিবস এটি কার তৈরি? রাজার নাম বইতে নির্মাণকর্তা হিসেবে লিখিত। রাজারা কি ঘাড়ে করে পাথর বয়ে আনত? আর ব্যাবিলন যে এতবার ধ্বংস হলো, নতুন করে কে আবার গড়ে তুলেছিল? সেও তো আসলে শ্রমজীবী মানুষদেরই অবদান। অথচ ইতিহাস এদের অবদানের কোনো মূল্যই দেয় না। সমৃদ্ধ সোনা ঝকঝকে লিমা যারা তৈরি করেছিল, তাদের কোথায় বসবাস ছিল? তারা কি ওই সোনা ঝকঝকে লিমাতে বসবাস করতেন, না তারা কুড়ে ঘরে বাস করতেন? যাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছিল চীনের প্রাচীরের মতো বিস্ময়, সেই সব শ্রমিকের সন্ধান কেউ রাখে না। প্রথাগত ইতিহাস প্রকৃতপক্ষে এরকমই, অজস্র বঞ্চনার কাহিনী। রোমকে গড়ে তুলেছিল কারা, কিংবা সিজার কাদের জয় করে ইতিহাস বিখ্যাত হয়েছেন, সেসব কথা ইতিহাসে লেখা থাকে না। বাইজেন্টিয়াম সভ্যতার সমৃদ্ধির কথা সবাই বলছে, কিন্তু প্রাসাদের বাইরে যে মানুষরা থাকতো তাদের কথা কেউ বলেনি। উপকথার আটলান্টিস কৃতদাসদের ছাড়া সম্পূর্ণ ছিল না। আলেকজান্ডারের ভারত বিজয়ও সম্ভব হতো না তার সৈন্যবাহিনী না থাকলে। সিজারের একার পক্ষেও গলদের মতো দুর্ধর্ষ জাতিদের, উপজাতিদের পরাজিত করা সম্ভব ছিল না। আর আর্মাডা ডুবে যাওয়ার সময় স্পেনের রাজা ফিলিপের সঙ্গে সাধারণ মানুষও কি কাঁদেনি? রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডারিকের দীর্ঘ যুদ্ধ জয়ও তার একার পক্ষে কখনোই সম্ভব হতো না যদি না তার সৈন্যদল থাকত। এভাবে ইতিহাসের প্রতিটি ঘটনায় বিজয়োৎসবের যে ভোজের আয়োজন কিংবা মহামানবের প্রতিষ্ঠায় সমাজের সাধারণ মানুষের গুরুত্বকেই আসলে কবি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। প্রথাগত ইতিহাসের আড়ালে এই যে শ্রমজীবী মানুষের অবদান, সেটাই কিন্তু সভ্যতাকে সচল করে রাখে। তারই কিন্তু কবি ইঙ্গিত দিয়েছেন এই কবিতায়। তোমরা দেখো, কবিতাটির ছত্রে ছত্রে কবি কিন্তু প্রশ্ন রেখেছেন। কে প্রশ্ন করেছে? শিক্ষিত মজুর। শিক্ষিত মজুর ইতিহাস জানে, তাই শিক্ষিত মজুর কিন্তু সভ্যতার পিলসুজ। তারাই কিন্তু সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সভ্যতাকে আলোকিত করছে। তাই তারা এই সমস্ত প্রশ্ন রাখতে পারছে সমাজের কাছে। যদি তারা এই সমাজের কাছে প্রশ্ন না রাখতো, তাহলে কিন্তু শুধুমাত্র এই সাম্রাজ্যবাদী শাসকদের কথাই যুগে যুগে লিখিত হতো। সত্যিই তো, তাই তো লিখিত হয়ে আসছে যুগে যুগে, এদের কথাই কিন্তু লিখিত হয়ে আসছে। শ্রমজীবীদের, মানুষের শ্রম, সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এই যে 7 দরজাওয়ালা থিবস, কবির চোখে কিন্তু সেটাও বৈষম্য ধরা পড়ছে। তিনি মনে করছেন যে থিবস নির্মাণে যতই রাজা ক্যাডামাসের নাম আসুক সামনে, ইতিহাসে উজ্জ্বলভাবে জাগরুক থাকুক তার নাম, কিন্তু তার পেছনে আছে এই শ্রমজীবী মানুষের শ্রম। তাই কবি কিন্তু বলছেন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখে রাজার নাম। রাজার কি পাথর ঘাড়ে করে বয়ে আনতো? তো ক্যাডামাস কি নিজে পাথর ঘাড়ে করে বয়ে এনে এটা বানিয়েছিল? অর্থাৎ রাজা এই থিবস নির্মাণে কোনো কিন্তু শারীরিক শ্রম দেননি, অথচ তার নামই ইতিহাসে উল্লেখিত। এক চরম ঔদাসীন্য, নির্মমতা, বিশেষত যারা ইতিহাস রচনা করেন তাদের প্রতি কিন্তু কবি কটাক্ষপাত করেছেন। আবার এটাও কিন্তু সত্য, কোনো ইতিহাস সঠিক তথ্য পরিবেশন করে না। তাই কবি এই সমস্ত ঐতিহাসিক ঘটনা, এই স্থাপত্যের কথা, এগুলো কিন্তু তুলে ধরেছেন। প্রশ্নগুলো যে উত্থাপন করেছেন তার কারণ কিন্তু একাধিক। পৃথিবীর ইতিহাস শুধুমাত্র রাজা, বাদশাহ, সম্রাট প্রমুখের শৌর্য বীর্যের কাহিনীতেই কিন্তু দোদুল্যমান। তারা অনেকেই কিন্তু সাম্রাজ্যবাদী, কেউ কেউ আবার স্বেচ্ছাচারী, অমানবিক, অত্যাচারী। তবু এদের স্থান ইতিহাসে, এরাই ইতিহাসে স্থান পায়। কিন্তু আর এক শ্রেণীর মানুষ
যারা সেই সভ্যতার সূচনা লগ্ন থেকে তথাকথিত সমাজকে আলোকিত করতে গিয়ে নিজেরা অন্ধকারে থেকে গেছেন, তাদের বিষয়ে কেউ কিন্তু কোনো মুখ খোলে না। তাদের কায়িক শ্রম না থাকলে কিন্তু গড়ে উঠত না ইথিপসের মতো 7 দরজা বিশিষ্ট স্থাপত্য বা ব্যাবিলনের মতো উন্নত নগর। একইভাবে গড়ে উঠত না বাইজান্টিয়াম সভ্যতা। পাশাপাশি এই আলেকজান্ডার বা জুলিয়াস সিজার, যে পৃথিবী বিখ্যাত বীর যোদ্ধা, শাসক বা সংশ্লিষ্ট ভূখণ্ডের অধিপতি, তাদের পেছনেও কিন্তু বহু মানুষের পরিশ্রম, রক্ত, ঘাম রয়েছে। কিন্তু এইসব মানুষ ইতিহাসে চির উপেক্ষিত। কবি এদের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল। তাই কবি এই শ্রমজীবী মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সমান অধিকার প্রাপ্তির আশায় তিনি কিন্তু এই কবিতা রচনা করেছেন এবং এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন। আমরা এখানে দেখতে পাই যে যুদ্ধপ্রিয় উপজাতি উত্তর ইটালির গলদের সঙ্গে যুদ্ধ করেছিলেন জুলিয়াস। প্রায় 8 বছর যুদ্ধ করে সিজার উক্ত যুদ্ধে নিজেকে প্রতিভাবান এবং অক্লান্ত এক সেনাপতি রূপে প্রমাণ রেখেছিলেন। কবি পাঠ্যকবিতায় নিজেকে মজুরের ভূমিকায় প্রতিষ্ঠিত করে এই প্রশ্ন উত্থাপন করেছেন যে এই যে সিজার যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের পেছনে কি সিজার একাই ছিলেন, না শ্রমিক মজুরের সৈন্যদের রক্ত, ঘাম সেগুলোও ছিল। সিজারের উত্থান বা জয়তরণে ঠাসা মোহনীয় রোম গড়ে তুলতে কিংবা গলদের নিপাত করতে কিন্তু সাধারণ মানুষের ভূমিকা নিহিত, কিন্তু কোথাও তাদের কথা সগৌরবে ঘোষিত হয় না। তারা পুরোপুরি নেপথ্যছাড়াই থেকে যায়। আবার বলা যায় দুর্বলের ওপর সবলের অত্যাচারের কোনো বীরত্ব নেই। কবি বলছেন নিদেন একটা রাঁধুনি তো ছিল। একথা কেন বলছেন কবি? আমরা দেখব যে রণনিপুণ সিজার যখন ইটালির এই যুদ্ধপ্রিয় উপজাতি গলদের ধ্বংস করেছিলেন, আমরা অনুভব করি এই ধ্বংসলীলা চালানোর সময় একটা রাঁধুনিও তো ছিল। নির্বিচারে ধ্বংস বা হত্যালীলা চালাতে গেছিলেন সিজার, তিনি নিজে রণনিপুণ, প্রতিপক্ষ গলরাও তাই। কিন্তু রাঁধুনির মতো কোনো এক সাধারণ মহিলাও নিশ্চয়ই এই গলদের সঙ্গে নিহত হয়েছিলেন, যা অত্যন্ত মর্মবিদারক। কারণ স্বাভাবিকভাবেই পরিদৃষ্ট হয় যে রাঁধুনির কাজ রান্না করা এবং তার বিচরণ ক্ষেত্র রান্নাঘর বা রান্নাশালা। যুদ্ধের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু কোনো রাজা বাদশার উত্থান পতনে তার পেশা কিন্তু অপরিবর্তিত থেকে যায়। তারা মূলত কায়িক শ্রমেই জীবিকা নির্বাহ করে। সুতরাং গল জাতিকে দমন করতে গিয়ে সিজার নিশ্চয়ই রাঁধুনির মতন অনেক সাধারণ গৃহীদেরও আক্রমণ করেছেন। বাঙালি কবি ভারতচন্দ্র রায়গুণাকর যেমন বলেছিলেন যে নগর পুড়লে দেবালয় পুড়বে না, নগর পুড়লে দেবালয় পুড়বে না এটা হতে পারে না। ঠিক সেরকম সাধারণ মানুষেরও কিন্তু মৃত্যু ঘটেছিল। গল নিধনে কোনো রাঁধুনি মহিলা বা গৃহী বাদ যাবে তা কিন্তু কখনোই নয়। এইরকম নানা প্রশ্নে কিন্তু জর্জরিত রয়েছে ইতিহাস। এই শ্রমজীবী মানুষ নানা কাজে নানা ভূমিকা তাদের রয়েছে, কিন্তু ইতিহাস যারা গড়েন, ইতিহাস যারা লেখেন, তারা এই সমস্ত মানুষদের কথা লেখেননি। তাদের কথা নেপথ্যেই থেকে গেছে, তাদের কথা আড়ালেই থেকে গেছে। তাই কবি সাধারণ মজুরের হয়ে এই প্রশ্নটিই রেখেছেন ইতিহাসবিদদের কাছে। আশা করি কবিতাটি পড়ে তোমরা বুঝতে পারবে। এটি আমরা আবার অফলাইন ক্লাসে করব, তখন আমরা কোশ্চেন অ্যান্সারও করব। ধন্যবাদ।